একটা মানুষ যার একটা সিদ্ধান্তে বদলে গিয়েছিল গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র, যার হাত ধরেই একটা ধুলো ওড়া মরুভূমি রাজ্য হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। আজ সেই মানুষটা আর নেই, আর তার মৃত্যুর খবরে ভারতের প্রতিক্রিয়াটাও এতটাই আন্তরিক যে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। প্রায় 10,000 কিলোমিটার দূরে বসে থেকেও ভারত সরকার নিজের দেশের পতাকা নামিয়ে দিল। 130 কোটি মানুষের দেশ ভারতের এমন বন্ধু হয়ে উঠলেন যে তার জন্য ভারত সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করল। কেন একজন বিদেশি শাসকের জন্য ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলো? কেন এত আন্তরিকতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে জানতে হবে একটা এমন সম্পর্কের গল্প যেটা দশক ধরে তিলে তিলে গড়ে উঠেছে, আর জানতে হবে সেই মানুষটার কথা, শেখ আহমেদ বিন খলিফা আলী থানি, যিনি নিজের বাবার সিংহাসন যেভাবে নিজের হাতে তুলে নিয়েছিলেন সেই গল্পটাও। শেখ আহমেদকে বলা হয় আধুনিক কাতারের রূপকার। 1955 সালে কাতারের তৎকালীন শাসক শেখ খলিফা তখন হাজার হাজার মাইল দূরে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন, আর ঠিক সেই মুহূর্তেই দোহার প্রাসাদে 43 বছর বয়সী যুবরাজ হামাদ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কোনো গুলি চলেনি, কোনো রক্ত ঝরেনি, কিন্তু একদিনের মধ্যেই ক্ষমতার হাত বদল হয়ে যায়। এটাই ছিল আধুনিক কাতারের জন্ম মুহূর্ত। তখন অনেকেই ভেবেছিল এটা উপসাগরীয় অঞ্চলের আর 10টা ক্ষমতা দখলের মতনই একটা ঘটনা, কিন্তু ইতিহাস সাক্ষী তারা ভুল ছিল। কারণ এই একটা সিদ্ধান্তের পর যা ঘটে তা রীতিমতো অবিশ্বাস্য। মাত্র এক বছরের মাথায় 1996 সালে চালু করলেন আল জাজিরা নিউজ চ্যানেল। এরপর তৈরি হলো কাতার ইনভেস্টমেন্ট অথরিটি, যেটা কিনে নিল ফক্সভ্যাগন, হ্যারডস, এমনকি প্যারিসের পিএসজি কোম্পানি। 2004 সালে দিলেন স্থায়ী সংবিধান, নারীদের ভোটাধিকার। শেখ আহমেদ শুধু কাতারের শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি বা দূরদর্শী নেতা। মাত্র তার 18 বছরের শাসন আমলে 1995 থেকে 2013 তিনি আক্ষরিক অর্থে কাতারকে বদলে দেন। একটা ছোট্ট ঘুমিয়ে থাকা মরুভূমির দেশকে তিনি বিশ্বের অন্যতম ধনী দেশ এবং প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেন। তার নেতৃত্বেই কাতার বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ হিসাবে আত্মপ্রকাশ পায়। তারপর 2013 সালের জুনে তিনি এমন একটা কাজ করেন যা উপসাগরীয় রাজতন্ত্রের ইতিহাসে আগে কখনো ঘটেনি। জীবিত অবস্থায় নিজের ইচ্ছায় সিংহাসন ছেড়ে দিলেন। মাত্র 33 বছর বয়সী নিজের ছেলে তামিমের হাতে তুলে দিলেন গোটা রাজ্যের ভার। 2022 সালের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে যখন তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন, হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। সেই ছবিটাই বলে দেয় এই মানুষটাকে কাতার আজ শ্রদ্ধার সঙ্গে ফাদার আমির বা পিতা আমির বলে সম্বোধন কেন করা হয়। 12 জুলাই সকালে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে। আমির দিওয়ানা ঘোষণা করেন শেখ আহমেদ আর নেই। বয়স হয়েছিল 74। মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ঘোষণার পরই শুরু হয় 4 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার থেকে বন্ধ থাকবে সরকারি অফিস, কর্মীরা ফিরবেন 19 জুলাই। সারা দেশের পতাকা অর্ধনমিত। সন্ধ্যায় দোহায় জানাজা, দফন সম্পন্ন হয় লুইসাইল কবরস্থানে। এবার আসি ভারতের কথায়, আর এখানেই বোঝা যায় কাতার আর ভারতের সম্পর্কটা আসলে কতটা গভীর। প্রধানমন্ত্রী মোদী লেখেন শেখ আহমেদ ছিলেন একজন দূরদর্শী নেতা। ভারত সরকার ঘোষণা করে 13 জুলাই সারা ভারতে একদিনের জাতীয় শোক পালিত হবে। পতাকা অর্ধনমিত থাকবে, কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। মন্ত্রী রিজিজু নিজে যাবেন কাতারে ভারতের প্রতিনিধি হয়ে সমবেদনা জানাতে। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি এমন একটি বন্ধুত্বের প্রতিফলন যেটা বহু বছর ধরেই দুই দেশ একসঙ্গে গড়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন শোক পালন করবে? তার উত্তর এক কথায় দেওয়া সম্ভব না। উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতি, কূটনীতি, আস্থার এক জটিল সম্পর্কে। আসুন সেই রহস্যের জট এক এক করে খোলা যাক। ভারতের মতো একটা বিশাল দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে জরুরি জিনিসটা কি? উত্তরটা হলো এনার্জি বা শক্তি। আর এখানেই ভারত ও কাতারের সম্পর্ক সবচেয়ে মজবুত। ভারত পৃথিবীর 3য় বৃহত্তম শক্তি ব্যবহারকারী দেশ, আর নিজের জ্বালানির প্রয়োজনের জন্য ভারতকে মূলত আমদানির উপরই নির্ভর করতে হয়, বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে। কাতার হলো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পার্টনার। কয়েক দশক ধরে ভারত তার প্রয়োজনীয় তরলাকৃতিক প্রাকৃতিক গ্যাস এলএনজি একটি বিশাল অংশ কাতার থেকে আমদানি করে আসছে। যদিও এখন আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বাজারে আছে, কিন্তু কাতার ভারতের জন্য শুধু একজন বিক্রেতা নয়, একজন বিশ্বস্ত বন্ধু। শেখ হামাদের শাসন আমলেই এই সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল। 1999 সালে ভারতের পেট্রোনেট, এলএনজি এবং কাতার এনার্জির মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তা ভারতের শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনে এক যুগান্তরী ভূমিকা পালন করে। সম্প্রতি 2024 সালের ফেব্রুয়ারিতে ভারত ও কাতারের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দুই দেশ
একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে কাতার 2028 থেকে 2048 সাল পর্যন্ত অর্থাৎ টানা 20 বছর ধরে ভারতকে বছরে প্রায় 7.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। এই চুক্তির মোট মূল্য প্রায় $78 বিলিয়ন। এবার ভাবুন, যে দেশের উপরে ভারতের জ্বালানি নিরাপত্তা এতটা নির্ভরশীল, সেই দেশের আধুনিক রূপকার এবং এই সম্পর্কে স্থপতির প্রতি সম্মান জানানোটা কি শুধুই সৌজন্য? না, এটা একটি কৌশলগত বিনিয়োগও বটে। শুধু কি গ্যাস বা তেলের সম্পর্কই কি সব? না, ভারত আর কাতারের সম্পর্কের দ্বিতীয় এবং সবচেয়ে মানবিক দিকটি হলো কাতারে বসবাসকারী বিশাল ভারতীয় সম্প্রদায়। আপনি কি জানেন, কাতারের মোট জনসংখ্যার প্রায় 25% ভারতীয়। দেশটিতে প্রায় 8 থেকে 9 লক্ষ ভারতীয় বাস করেন এবং কাজ করেন। কাতারে আকাশ ছোঁয়া দালানগুলো তৈরি থেকে শুরু করে হাসপাতাল, ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে ভারতীয়দের অবদান অনস্বীকার্য। এই বিশাল প্রবাসী সম্প্রদায়কে দুই দেশের মধ্যে এক জীবন্ত সেতু বলা হয়। শেখ হামাদের শাসন আমলেই কাতারের দরজা ভারতীয়দের জন্য ব্যাপকভাবে খুলে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন কাতারের চোখ ধাঁধানো উন্নয়নের জন্য শুধু অর্থ নয়, দক্ষ জনশক্তিও প্রয়োজন, আর ভারত সেই প্রয়োজনটায় দারুণভাবে পূরণ করেছে। এই ভারতীয়রাই প্রতি বছর কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে ভারতের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। তাই যখন ভারত ও কাতারের কোনো নেতার জন্য শোক প্রকাশ করে, তখন সে কাতারের বসবাসকারী প্রায় 9 লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে। এটি কাতার সরকারকে একটি শক্তিশালী বার্তা দেয় ভারত তার প্রবাসীদের কতটা গুরুত্ব দেয় এবং তাদের প্রতি দেখানো বন্ধুত্বের কতটা কদর করে। সম্প্রতি যখন 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মকর্তাকে কাতারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন দুই দেশের গভীর সম্পর্কের কারণেই সেই সংকট সমাধান করা সম্ভব হয়েছিল এবং তারা নিরাপদে দেশে ফিরতে পেরেছিলেন। এই ঘটনাটি দুই দেশের মধ্যকার গভীরতা প্রমাণ করে। অর্থনীতি এবং প্রবাসী এই দুটো স্তম্ভের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর তা হলো কূটনৈতিক। শেখ হামাদের সবচেয়ে বড় অবদানগুলোর একটি হলো কাতারকে একটি প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠাতা করা। তার নেতৃত্বে কাতার একটি ছোট উপসাগরীয় রাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশে পরিণত হয়। লেবাননের গৃহযুদ্ধ থেকে শুরু করে সুদান, এমনকি ফিলিস্তিনি, ফাতাহ ও হামাস দ্বন্দ্ব, অনেক ক্ষেত্রেই কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো আফগানিস্তান, আমেরিকা এবং তালেবানের মধ্যেও যে ঐতিহাসিক শান্তি আলোচনা হয়েছিল, তার কেন্দ্রবিন্দুই ছিল কাতারের রাজধানী দোহা। তিনি কাতারকে এমন একটি নিরপেক্ষ মঞ্চ হিসেবে তৈরি করেছিলেন যেখানে চরম শত্রু ভাবাপন্ন পক্ষগুলো আলোচনায় বসতে ভরসা পায়। এখন প্রশ্ন হলো, এতে ভারতের লাভ কি? ভারতের মতন একটি দেশের জন্য, যার প্রতিবেশী অঞ্চলে প্রায়শই অস্থিরতা লেগেই থাকে, কাতারের মতো একটি মধ্যস্থতাকারী বন্ধু থাকা অত্যন্ত জরুরি। কাতার এমন একটি দেশ যার সঙ্গে আমেরিকাও যেমন ভালো সম্পর্ক, ইরানের সঙ্গেও তারা যোগাযোগ রাখে। এই ভারসাম্যপূর্ণ নীতির কারণে ভারত অনেক জটিল আঞ্চলিক সমস্যার সমাধানে কাতারের সাহায্য নিতে পারে। ভারতের লুক ওয়েস্ট নীতির জন্য কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ। তাই শেখ হামাদের মতো একজন দূরদর্শী নেতা, যিনি কাতারের এই নীতির স্থপতি, তার প্রতি সম্মান জানানো ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিকদের জন্য জরুরি। এটি প্রমাণ করে যে ভারত শুধু অর্থনৈতিক অংশীদারকেই নয়, একজন কৌশলগত মিত্রকেও রাষ্ট্রীয় সম্মান জানাতে পারে। রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রসায়নও অনেক বড় ভূমিকা পালন করে। শেখ হামাদ এবং তার পরিবারের সঙ্গে ভারতের বিভিন্ন সময়ে নেতৃত্বের এক উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তার ছেলে এবং কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও সেই ধারা বজায় রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2024 সালের ফেব্রুয়ারিতে তার কাতার সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি বর্তমান আমিরের পাশাপাশি ফাদার আমির শেখ হামাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই ধরনের ব্যক্তিগত সাক্ষাৎও দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে। একজন নেতার প্রতি শোক প্রকাশ করা সেই ব্যক্তিগত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতি। কাতারের ক্ষমতার লড়াই নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ক্ষমতা স্থানান্তর হয়ে গিয়েছিল 2013 সালেই, আর আমির তামিম এখন প্রায় 13 বছর ধরে সুপ্রতিষ্ঠিত। তাই এই মৃত্যু কাতারের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে না, বরং এটা একটা আবেগ ঘন অধ্যায়ের সমাপ্তি। একজন মানুষ যিনি একটা মরুভূমি রাজ্যকেও বদলে দিয়েছিল বিশ্বমঞ্চের এক শক্তিতে, তার প্রয়াণে আজ দিল্লিও নীরব। আর এই নীরবতায় বলে দেয় ভারত আর কাতারের সম্পর্কটা আসলে কতটা গভীর, কতটা আন্তরিক আর কতটা দীর্ঘমেয়াদী। সবশেষে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।